পর্যন্ত যেহেতু রিটেন প্র্যাকটিস করি নাই, তার মানে রিটেন কোশ্চেনটা কেমন আইডিয়া কিন্তু নাই। ঠিক আছে, আজকের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের চাওয়াতে আমরা ইনশাল্লাহ হচ্ছে রিটেন প্র্যাকটিস করব এবং দেখাবো আসলে রিটেন কোশ্চেনের স্ট্রাকচারটা কেমন, কোথা থেকে কোশ্চেন হয় এবং কিভাবে প্রিপারেশনটা নিতে হবে, এ টু জেড দেখাবো। ঠিক আছে, যারা যারা যুক্ত হয়েছি ক্লাসে সবাইকে আবার ওয়েলকাম করছি। প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব এবং ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানটা যে আসলে সহজ একটা টপিক এটাই তোমাদেরকে বুঝাবো এবং এমনভাবে শেখাবো তোমার কাছে মনে হবে আসলেই হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টপিকই সহজ। তবে এটার জন্য অবশ্যই তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে, তবেই তোমার কাছে সহজ মনে হবে, আদারওয়াইজ কিন্তু এটা অনেক বেশি কঠিন মনে হবে। ঠিক আছে, সো প্রত্যেকে দ্রুত জয়েন করো আর আমাকে একটু বলো সব কিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে সবাই লাইভটি শেয়ার করে দিব। ঠিক আছে, প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব, শেয়ার করে ডান লিখে দেবো ভাইয়াকে, আর আমিও শেয়ার করে দিচ্ছি। তোমরা দ্রুত যারা যারা যুক্ত হয়েছি সবাই আমাকে একটু জানাও সব কিছু ঠিকঠাক কিনা। ঠিকঠাক থাকলে আমরা মেন ক্লাসে চলে যাব। আর প্রত্যেকে একটা করে শেয়ার করে ডান লিখে দাও, শেয়ার করে ডান লিখে দাও ভাইয়াকে প্রত্যেকেই। এই যে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে ভাইয়াকে ডান লিখো ফার্স্ট। ওকে, সো তোমাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো নেওয়া যাতে করে তোমরা প্রিপারেশনটা গুছাতে পারো। ঠিক আছে, প্রিপারেশনটা ভালো করে স্টার্ট করতে পারো, এটাই আমাদের উদ্দেশ্য। তো অবশ্যই প্রত্যেকেরই রেসপন্স করা লাগবে সর্বোচ্চ পরিমাণ। তোমাদের রেসপন্স যদি পাই সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লাস কন্টিনিউ করবো, আরো বাকি যে ক্লাসগুলো আছে, আদারওয়াইজ কিন্তু আমরা ফ্রি ক্লাসটা বন্ধ করে দিব। ঠিক আছে, ওকে, সো প্রত্যেকেই শেয়ার করে একটু ডান লিখে দাও ভাইয়াকে, আর সবাই একটু মেনশন দেয় বন্ধুদেরকে, 2-3জন বন্ধুদেরকে নিয়ে আসি যাতে করে প্রত্যেকেই ক্লাসগুলো করতে পারে শুরু থেকেই। ওকে ওকে, স্ক্রিনের যুক্ত হয়েছে আমাদের সাথে, আরও যারা যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরুতেই পড়বো হচ্ছে সমাপনী দাখিলা। ঠিক আছে, শুরুতে আমরা সমাপনী দাখিলা পড়বো এবং এই টপিকটা শেষ হইলে আমরা শুরু করে দিব আমাদের রিটেন প্র্যাকটিস। ঠিক আছে, আমরা যেটা প্রত্যেকেই সেই শুরু থেকে চাইতেছে ভাইয়া রিটেন প্র্যাকটিস করব। ওকে, হাবিব আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো শুরুতে আমরা হচ্ছে আজকে সমাপনী দাখিলা পড়বো এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন বলতেছি, কারণ দেখো এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন আসে এবং টপিকটা কিন্তু আসলে খুবই সহজ। ঠিক আছে, তা আমরা এমনভাবে শিখবো যাতে করে এই টপিকটার পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যায় এবং বেসিক ক্লিয়ারের পাশাপাশি এই টপিকে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে তুমি যাতে নিজেই সলভ করতে পারো। ঠিক আছে, সো আমরা এমনভাবেই শিখবো। ওকে, তো শুরু করি। প্রথমেই দেখো সমাপনী দাখিলা। সো এই টপিকটা অনেকের কাছে পরিচিত মনে হচ্ছে, আবার অনেকে একদম ফার্স্ট টাইম নাম শুনলাম, কারণ একাডেমিকে আমরা অনেকে ভালোভাবে টপিকটা পড়ি নাই, তাই তো। সো এই টপিকটা আমরা এখন প্রথমে বেসিকটা ক্লিয়ার করে দেন আমরা কোশ্চেন সলভে চলে যাব। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার করে দেন আমরা কোশ্চেন সলভে চলে যাব। সবকিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো তো, সবকিছু ঠিকঠাক থাকলে। ওকে, কি ভাই কমার্সের সাথে কিপটা হলে হয়, ধুমসে শেয়ার করো প্রত্যেকেই। ওকে, নিজের টাইমলাইনে থাকলে বারবার তুমি ক্লাসটি দেখতে পারবে। তো আমরা শিখবো সমাপনী দাখিলা। ঠিক আছে, তো দেখো এই সমাপনী দাখিলার এই টপিকটা থেকে প্রিভিয়াস এর যেহেতু প্রচুর কোশ্চেন আসছে, তোমাদের সময় কিন্তু আসার কি পসিবিলিটি আছে। তো সমাপনী দাখিলা আমরা এটাকে খুব সহজেই সলভ করতে পারবো। ওকে, তো সমাপনী দাখিলা দেখো, সমাপনী দাখিলা মূলত আমরা নামিক, অস্থায়ী বা অবাস্তব সবগুলোর জের শূন্য করে দেই। ঠিক আছে, তাহলে এই সমাপনী দাখিলায় মেইনলি আমরা কি করবো বলতো, এই সমাপনী দাখিলায় আমরা অস্থায়ী, নামিক বা অবাস্তব সবগুলোর জের শূন্য করে দেব। কি বলতো, অস্থায়ী, এই অস্থায়ীর আরেকটা নাম আছে সেটা হচ্ছে নামিক এবং এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব। ঠিক আছে, তাহলে অস্থায়ী, নামিক বা অবাস্তব হিসাবগুলোর জেরকে শূন্য করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, তো এই প্রশ্নটা প্রায় আসে, কিভাবে আসে, যে সমাপনী দাখিলার মাধ্যমে কোন হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয়, ভ্যানিশ করে দেওয়া হয়, তা আমরা অনেকে জানি অনেকে জানি না। তো দেখো অস্থায়ী, নামিক বা অবাস্তব হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় কিসের মাধ্যমে, এই সমাপনী দাখিলার মাধ্যমে। বিকল্প নাম ভাই, বিকল্প নাম মাস্ট মনে রাখতে হবে। তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও বিকল্প নামে তোমার হচ্ছে অবশ্যই মুখস্থ করতে হবে এবং এগুলা এমনভাবে শিখতে হবে যাতে করে কোশ্চেন যেভাবেই আসুক না কেন, নামটা যেভাবেই দেখ না কেন, তুমি যাতে
বুঝো এবং আনসার করে আসতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এই সমাপনী দাখিলার মাধ্যমে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবগুলোর জের আমরা কি করব, শূন্য করে দিব, কি করব, বন্ধ করে দিব। এখন অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা, এগুলো আমরা জানবো। তো দেখো সকল প্রকার আয়, পৃথিবীতে যত আয় আছে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং হচ্ছে উত্তোলন আর কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কি লভ্যাংশ, এইগুলা হচ্ছে তোমার নামিক হিসাব। এই হিসাবগুলো হচ্ছে নামিক হিসাব। এইগুলা কি হিসাব, এইগুলো হচ্ছে নামিক হিসাব। আর এই হিসাবগুলোর জেরকে শূন্য করে দেওয়া হবে, ভ্যানিশ করে দেওয়া হবে সমাপনী দাখিলার মাধ্যমে। আয় যেমন আসবে, বিপরীত আয়, এই বিপরীত আয় এটাও একটা অস্থায়ী হিসাব। তারপরে বিপরীত ব্যয়, এই বিপরীত ব্যয় এটাও কি অস্থায়ী হিসাব। এই হিসাবগুলোর জেরও কি করা হবে, শূন্য করে দেওয়া হবে। তার মানে এই প্রত্যেকটা হিসাবের জের শূন্য করে দেওয়া হবে কিসের মাধ্যমে, এই প্রত্যেকটা হিসাবের জের শূন্য করে দেওয়া হবে বা ব্যালেন্স ভ্যানিশ করে দেওয়া হবে সমাপনী দাখিলার মাধ্যমে। তো যদি প্রশ্ন আসে ভাইয়া সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য কি, তাহলে কি হবে, সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। যদি আসে কোন হিসাবের জের শূন্য করা, তাহলে হবে অস্থায়ী নামিক বা অবাস্তব। তাহলে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবগুলোর জের আমরা কি করে দিব, শূন্য করে দিব বা ভ্যানিশ করে দিব কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি কিনা, ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। সো এখানে বলছে অনেকে এডুকেশন পেজ থেকে করতেছি, যারা ইরিন, তারপরে সুমাইয়া বিনতে কামাল, সবাই বলছে ঠিক আছে। আর যারা যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো প্রত্যেকে আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা। সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। কোন হিসাবের জের শূন্য করা, এই অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের জের শূন্য করা। তাহলে বলো অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা, পৃথিবীতে যত আয় আছে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এই হিসাবগুলোর জের আমরা শূন্য করে দিব অথবা ক্লোজ করে দিব সমাপনী দাখিলার মাধ্যমে। এতটুকু ক্লিয়ার, এই হিসাবগুলোর জের আমরা শূন্য করে দিব বা ক্লোজ করে দিব সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, সো অর্ঘ্য বিশ্বাস বলছে ক্লিয়ার স্যার, আবার বলেন। ওকে, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তুমি কিন্তু নিজে কোশ্চেনগুলো সলভ করতে পারবা, সিম্পলি সলভ করতে পারবা। এবং জাস্ট একটু পরে আমরা কোশ্চেন সলভ করব। বেসিকটা ক্লিয়ার করি, দেখবা যে একদম তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে এবং তুমি নিজেই কনফিডেন্টলি কি করতে পারবা, সলভ করতে পারবা। জ্যোতি চৌধুরী বলছো ক্লিয়ার, সোহান বলছো বুঝছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নিপা চক্রবর্তী জি বুঝছি, গ্রেট। আমরা প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব, যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব ভাইয়া পুরা, যাতে করে তোমাদের টাইমলাইনের ক্লাসটি থাকে, পাশাপাশি তোমার ফ্রেন্ড যারা এখনো প্রিপারেশন শুরু করে নাই ওরা যাতে প্রস্তুতিটা শুরু করতে পারে। ঠিক আছে, তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা এই হিসাবগুলোর জের শূন্য করে দিব। অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব, বারবার বলতেছি, ভালো করে নোট করে ফেলবা। ঠিক আছে, এবং যখন আমি কনসেপ্টটা ক্লিয়ার করবো গভীর মনোযোগ দিবা। ঠিক আছে, তাহলে এই হিসাবগুলোর জের শূন্য করা হবে। এই অস্থায়ী হিসাব কোনগুলা, সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ। তাহলে দেখো সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলা যায়, বাস্তব হিসাবগুলা। সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলা যাবে, তাহলে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে ভাইয়া, এই সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে, সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে তাহলে কোন হিসাবগুলা, বাস্তব হিসাবগুলা। বিকজ দেখো এখানে কিন্তু আমরা সমাপনী দাখিলার মাধ্যমে এই অস্থায়ী হিসাবগুলো বন্ধ করে দিচ্ছি, বা আয় বিবরণীতে আমার যে হিসাবগুলো যায়, বিশেষ করে আয় বিবরণীতে আমরা কি দেখাই, আয় ব্যয়গুলো দেখাই, এই হিসাবগুলো কিন্তু সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো যায়, সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায় ভাইয়া বাস্তব হিসাবগুলা। সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায় কোনগুলা, বাস্তব হিসাবগুলা। বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব এইগুলো কিন্তু সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব এইগুলো সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। এইগুলা কি, যেমন সম্পদ, সম্পদ, দায় এবং মূলধন। সম্পদ, দায় এবং মূলধন, এই তিনটা হিসাব তাহলে কোথায় যায়, এই তিনটা হিসাব সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। বিকজ এই হিসাবগুলো হচ্ছে বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব, এইগুলা কিন্তু সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হয় না, এগুলা কি সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। আমরা জানি প্রারম্ভিক দাখিলা একমাত্র হিসাবকালের শুরুতে দেওয়া হয়। ঠিক আছে, বিপরীত দাখিলা আর প্রারম্ভিক দাখিলা। আর প্রারম্ভিক দাখিলা কি দিয়ে শুরু করা হয়, সকল প্রকার সম্পদ, দায় এবং মূলধন। আর এই হিসাবগুলো তো আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করা। কোন হিসাবের যে শূন্য করা, অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের যে শূন্য করা। অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা, সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন, বিপরীত আয়, বিপরীত ব্যয়,
এই হিসাবগুলোর জের আমরা কি করে দিব, শূন্য করে দিব বা ক্লোজ করে দিব। আর সমাপনী পরবর্তী রাউন্ডে যাবে ভাইয়া স্থায়ী হিসাবগুলা বা বাস্তব হিসাবগুলা, এগুলা কি সম্পদ, দায় এবং মূলধন। ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলো সবাই, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমরা কোশ্চেন সলভে চলে যাব এবং এই যে সমাপনী দাখিলার মাধ্যমে যেই আমরা হিসাবগুলো ক্লোজ করব, এটা আমরা কোশ্চেন সলভের মাধ্যমে দেখাবো। আপাতত এতটুকু ক্লিয়ার কিনা? আপাতত এতটুকু ক্লিয়ার কিনা? আমার ক্লাসে প্রত্যেকটা পয়েন্ট তুমি বুঝে তারপরে ক্লাস থেকে যাবে। না বুঝতে পারলে সাথে সাথে বলবা, একবার না বুঝলে 3বার বুঝাবো, সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে আর কথা বলতে হবে। ভাই অ্যাডমিশন টাইম, কোনো কনফিউশন রাখা যাবে না। যেখানেই মনে হবে তোমার একটু প্রবলেম আছে সেখানে তুমি আমাকে বলবা সাথে সাথে, ঠিক আছে? ক্লিয়ার হলে আমরা কোশ্চেন সলভে চলে যাব। প্রত্যেকেই একটু বলি দ্রুত। ওকে, আনুর রহমান, সাকিবুল হাসান, শুভ, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো দেখো এই যে এগুলো বন্ধ করা কিন্তু খুবই সিম্পল, দেখাই দিব। আচ্ছা, আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে আসি, দেন হচ্ছে এগুলো আমরা ক্লোজ করব, ঠিক আছে? ক্লোজ করার জাবেদা দিব। তো দেখো এই প্রশ্নগুলা প্রতি বছর আসতেছে এবং লাস্ট ইয়ারও ঢাকা বিশ্ববিদ্যালয় 2000 তোমরা জানো 25-26 সেশনও কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? এবং তুমি যদি লাস্ট কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবে যে এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসছে। এবং আমার এটা দেখে খুব ভালো লাগতেছে, এখানে যারাই আছে প্রত্যেকটা স্টুডেন্ট খুবই অ্যাক্টিভ, এখানে যারা যারা ক্লাস করতেছো গ্রেট, দেখতে ভালো লাগছে, ঠিক আছে? আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে দেন আমরা কি করব, সমাপনী জাবেদা শিখবো, ঠিক আছে? সমাপনী জাবেদা কিন্তু আমরা এখনো শিখি না, এগুলো আমরা শিখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখি আমরা পারি কিনা, কে কতটুকু শিখলাম, কনসেপ্টটা ক্লিয়ার করছি। এবার এই প্রমাণ হয়ে যাবে যে আমরা কি মনোযোগ দিছি নাকি ফাঁকি দিচ্ছি, ঠিক আছে? এবার এই প্রমাণ হয়ে যাবে। এটা দেখি কে কে আনসার করতে পারো, দেখি কতটুকু পারো। কনসেপ্ট ক্লিয়ার করে দিছি আমি, তার মানে আমি কিন্তু তোমাদের দিয়ে সলভ করে নিচ্ছি, ঠিক আছে? দেন আমি ব্যাখ্যা করবো। ওকে, আর এটাই পড়াশোনা। ওকে, সোহান সবার আগে আনসার করছে, গ্রেট, মাশাল্লাহ। জ্যোতি চৌধুরীও আনসার করছে ডি নাম্বার। এবার আমি দেখি আসলে কোনটা কার্ড আনসার হতে পারে। দেখো বলছে নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। তাহলে কোন হিসাবটা আমরা হিসাব বছর শেষে বা হিসাবকাল শেষে ক্লোজ করে দিব বা বন্ধ করে দিব, কোনটা বলো তো? নামিক হিসাবগুলা, তাই না? নামিক বা অস্থায়ী হিসাবগুলো বন্ধ করে দিব। তারপর এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মূলধন। কি মূলধন? একটা স্থায়ী হিসাব, আমরা একটু আগে বললাম মূলধন একটা স্থায়ী হিসাব। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় মানে কি? একটা দায়, তাহলে দায়টাও কি একটা স্থায়ী হিসাব, ঠিক আছে? দায়টাও হচ্ছে একটা স্থায়ী হিসাব। তারপর দেখো অগ্রিম বীমা, অগ্রিম বীমা কি? অগ্রিম বীমা একটা চলতি সম্পদ, তাহলে এটাও কি একটা স্থায়ী হিসাব, এটাও কি একটা স্থায়ী হিসাব। তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হবে কত? উত্তোলন। এবং এটা ডিরেক্টলি চলে আসছে, এটা ডিরেক্টলি চলে আসছে। সুমাইয়া বিনতে কামাল আনসার করছে, ইরিন আনসার করছো, চয়ন মোল্লা আনসার করছে, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা মেইনলি তোমার কোথা থেকে আসছে? এটা আসছে সমাপনী দাখিলা থেকে, এবং এই কোশ্চেন কিন্তু একদম ডিরেক্টলি রিপিট হয়েছে, ঠিক আছে? তার মানে ভাইয়া এটা সবার পারা উচিত ছিল, বিকজ আমরা কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে আসছি, তাই না ভাইয়া পুরা? তাহলে এখানে আনসার হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ ঘ নাম্বারটা কার্ড আনসার, বিকজ এই উত্তোলনটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব, উত্তোলনটা একটা নামিক হিসাব। ক্লিয়ার? বুঝতে পারছি? তো দেখো অ্যাডমিশন ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বলো, শুধু যে কঠিন টপিক থেকে কোশ্চেন আসে ব্যাপারটা এমন না। কোশ্চেন কিন্তু সহজ টপিক থেকে হয়। হিসাব, শুধু হিসাব মানে হিসাব বিজ্ঞান পরিচিতির হিসাব যে টপিকটা, এই যে স্বাভাবিক হিসাবগুলা, সম্পদ, দায়, উত্তোলন, এবং তোমরা জানো সম্পদ, ব্যয় এবং উত্তোলন সবসময় ডেবিট, আয়, দায়, মূলধন সবসময় ক্রেডিট। এই বেসিক থেকে প্রশ্ন হয়, এই জন্য সহজগুলোও কি আমাদের ভালো করে পড়তে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আনসার করতে পারছে, একটা ক্লাব তোমাদের জন্য ছোট্ট একটা আমার পক্ষ থেকে, যেটা সবাই কার্ড আনসার দিতে পারছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, ঝটপট। এটা আরো ভালো পারবা তোমরা। দেখো সব সেম কনসেপ্ট থেকে আসছে, জাস্ট কোশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্স, ঠিক আছে? তার মানে তুমি এতটুকু ভরসা রাখবা, হিসাব বিজ্ঞানের যে টপিকে হোক না কেন, একবার তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে, বেসিক ক্লিয়ার করে দিলে, এবং যত টাইপের ম্যাথ আসছে বা থিওরি থেকে কোশ্চেন আসছে, এটা তোমাকে যদি আমি ধরাই দিতে পারি, কোশ্চেন সলভ আমার করা লাগবে না, তোমরা নিজেরাই কি সলভ করতে পারবা। এটা শুধু এই টপিকটা না, আমি যখন পেইড বেসে পড়াবো দেখবো প্রত্যেকটা টপিক, মানে আমার সিঙ্গেল কোশ্চেন সলভ করে দেওয়া লাগবে না, বেসিক ক্লিয়ার করে দিব, যত টাইপের ম্যাথ আসছে ওইগুলো তোমাকে সলভ করে দিব, প্রত্যেকটা টাইপের সূত্রগুলো সিকোয়েন্স দিয়ে শেখাই দিব, মুখস্থ করা লাগবে না। তারপর দেখবো ওই টপিকের কোশ্চেন তুমি নিজেই সলভ করতে পারবে ইনশাল্লাহ। পরেরটা ঝটপট আনসার করি, কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? ঝটপট সবাই ট্রাই করি, কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? এখানে দেখো
অনুপার্জিত রাজস্ব আয়, এটা একটা দায়, একটু আগে বলে দিচ্ছি এটা একটা দায়। তারপর পুঞ্জীবিত অবচয়, এটা একটা বিপরীত সম্পদ। পুঞ্জীবিত অবচয় কি বলতো? একটা বিপরীত সম্পদ। এই পুঞ্জীবিত অবচয় এটা একটা বিপরীত সম্পদ। তারপর কুঋণ সঞ্চিতি, এই কুঋণ সঞ্চিতি এটা একটা বিপরীত সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা একটাই দেখতে পাচ্ছি এখানে অপশনে। এখন যে জানো না যে বিপরীত ব্যয় কোনগুলা, বিপরীত আয় কোনগুলা, বিপরীত সম্পদ কোনগুলা, তার কিন্তু এটা একটু হলো টাফ হয়ে যাবে, তার জন্য এটা একটু হলো টাফ হয়ে যাবে। তাহলে ভাইয়া দেখো এখানে এখানে কিন্তু ক্রয় ফেরত আছে, এই ক্রয় ফেরত এটা কি একটা বিপরীত ব্যয়, বিকজ ক্রয় ফেরত ক্রয় ভাট্টা এইগুলা কি করে, এগুলো হচ্ছে মেনলি তোমার ব্যয়কে কমায় দেয়। তাহলে বিপরীত আয় এবং বিপরীত ব্যয় এই দুইটাও কিন্তু তোমার কি ছিল, এই দুইটাও কিন্তু তোমার অস্থায়ী হিসাবের মধ্যে ছিল। এই পেড ব্যাচটা শুরু হবে কবে থেকে? এই পেড ব্যাচটা শুরু হবে কবে থেকে? সো আমাদের পেড ব্যাচের ক্লাস ফুল 28 তারিখ থেকে শুরু হবে। 28 বা 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে কনফার্ম একদম ফিক্সড তারিখটা জানাই দেবো। ওকে, সো টেনশন নাই, আমাদের যেই তারিখ মানে পরীক্ষার আগে যেই সময় পাচ্ছি আমরা, অ্যাটলিস্ট আমরা 1 মাস বা 20 দিন আগে তোমাদের সিলেবাস সম্পূর্ণ গুছাই দিব। ঠিক আছে, এটা সম্পূর্ণটা আমাদের হাতে ছেড়ে দাও। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, তাহলে এই ক্রয় ফেরত এটা হচ্ছে একটা বিপরীত ব্যয়। ঠিক আছে, ক্রয় ফেরত ক্রয় ভাট্টা এটা কি করে, এটা ব্যয়কে কমাই দিচ্ছে। তার মানে ব্যয়কে যে কমাই দিবে সে বিপরীত ব্যয়, দ্যাটস ইট, খেলা শেষ। ঠিক আছে, ব্যয়কে যে কমাই দিবে সে হচ্ছে বিপরীত ব্যয়। তারপরের কোশ্চেন দেখো, একদম বেসিক দিকে চলে আসছে। ভাই এগুলো কি আমি তৈরি করছি? নো, সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সব বিগত সালের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু আমরা নিজেরাই পারতেছি, নিজেরাই কিন্তু পারতেছি। ঠিক আছে, সো এটাও ট্রাই করি সবাই, এটাও সবাই ট্রাই করি। এই যে দেখো, কনসেপ্ট ক্লিয়ার মানে তুমি বস। এবং এখন যেই প্যাটার্নের পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, তার মানে তোমার অবশ্যই অবশ্যই বেসিকে একদম বস হতে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন যেভাবেই করুক না কেন, কোশ্চেন যেভাবেই মনে করো তোমার কঠিন করুক না কেন, বা বিশ্লেষণমূলক কোশ্চেন দেখ, অথবা নাম পুরোটাই চেঞ্জ করে দেখ, সংখ্যা পুরোই চেঞ্জ করে দেখ, তোমার ভিতরে কিন্তু ভয় কাজ করবে না। বেসিক ক্লিয়ার থাকলে তোমার ভিতরে সেই লেভেলে একটা কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে কোশ্চেন যেমনই হোক ভাই, মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন করুক আনসার করতে পারবো, এমন কনফিডেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা খুবই বেসিক দিকে কোশ্চেন করছে যে নিচের কোনটি অস্থায়ী হিসাব, তার মানে ডিরেক্টলি বলছে যে কোনটা অস্থায়ী হিসাব। ঠিক আছে, তো এটা আমরা সবাই পারবো, আমি জানি এটা প্রত্যেকে পারবো, আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই কোশ্চেন আনসার করতে পারবে। তো দেখো এখানে আছে নগদান হিসাব, ভাই নগদান এটা একটা চলতি সম্পদ। ঠিক আছে, মজুদ পণ্য হিসাব এটা একটা চলতি সম্পদ, পুঞ্জীবিত অবচয় এটা একটা বিপরীত সম্পদ, ব্যাংক হিসাব এটা একটা চলতি সম্পদ। তার মানে আমি পাশে দিয়ে লিখেও দিই তোমাদের, ধরো এটা একটা বিপরীত সম্পদ, এটা কি, এটা একটা বিপরীত সম্পদ। ঠিক আছে, আর বাকি এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে চলতি সম্পদ। তাহলে এই যে সকল সম্পদ, দায়, মূলধন এগুলো স্থায়ী হিসাব, আর এই হিসাবগুলা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হয় না। এগুলো কি করা হয়, এইগুলো সমাপনী পরবর্তী আমলে চলে যায়। তাহলে এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা যেন অস্থায়ী হিসাবগুলো কি করা হয়, বন্ধ করা হয়। তো ডিরেক্টলি বলছে কোনটা অস্থায়ী হিসাব, এটা তো লিখেই দিছি শুরুতে, তাই না? এটা তো শুরুতে লিখে দিছি, মেসেঞ্জার দিলে রিপ্লাই করেন না, এটা বলছো। আচ্ছা তোমরা হচ্ছে মেসেঞ্জারে যদি রেসপন্স না করে সাথে সাথে হেল্প নাম্বারে ফোন দিবা। ঠিক আছে, ডিরেক্টলি কথা বলতে পারবা তাহলে। ওকে, তো দেখো এখানে কিন্তু ভাড়া হিসাব এটা একটা ব্যয়, এই ভাড়া হিসাব এটা মূলত একটা ব্যয়। তার মানে এই হিসাবটা এখানে কি করা হবে, ক্লোজ করে দেওয়া হবে, শূন্য করে দেওয়া হবে। ঠিক আছে, ভ্যানিশ করে দেওয়া হবে, কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। দেখো আমার সলভ করতে হচ্ছে না, আমার স্টুডেন্টরা সবাই পারতেছে, তো ইনশাল্লাহ তোমরাই পারবে, বিকজ আমরা এভাবেই শেখাবো। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এভাবেই শিখবো, যাতে করে আমাদের সলভ করানো না লাগে, আমাদের স্টুডেন্টরাই সলভ করতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তার আগে দেখো আমাদের কমার্স হান্টার্সের যে সি ইউনিট কমপ্লিট কোর্সে কিন্তু এখনো ভর্তি চলছে। ঠিক আছে, আর এখন ভর্তি হলে কিন্তু প্রত্যেকে একটা করে টি শার্ট পাবে, এবং আমাদের অফিসে অলরেডি কমার্স হান্টার্সের টি শার্ট চলে আসছে। সো যারা যারা ভাইয়া পুরা এখনো ভর্তি হয়নি, সো দ্রুত ভর্তি হয়ে যাও, বিকজ তোমাদের অলরেডি বিশ্ববিদ্যালয়ের তারিখ ঘোষণা করে দিচ্ছে 26শে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারিখ ঘোষণা করতেছে। আজকে একটু আগে খুলনা বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করলো। ঠিক আছে, তারপর চট্টগ্রাম করে ফেলছে, রাজশাহী করে ফেলছে, তার মানে সময় কিন্তু তোমরা কম পাচ্ছ। সো দ্রুত প্রিপারেশন শুরু করে দাও, আর ডিসকাউন্ট তো ভর্তি চলছে আমাদের যে টিচার প্যানেল। সো তোমরা অলরেডি বুঝতেই পারছো যে আমাদের যে টিচার প্যানেল আছে তারা কেমন ক্লাস নেবেন। হিসাব বিজ্ঞানের জন্য 3 জন শিক্ষক, বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম আছে
তোমাদের হিসাব বিজ্ঞানের জন্য 3 জন শিক্ষক দিচ্ছে, ঠিক আছে, ইংরেজির জন্য 3 জন শিক্ষক। তার মানে যারা এখনো ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যায়, বর্তমানে ডিসকাউন্টে ভর্তি চলছে, আমাদের পেজে নক দিলে বিস্তারিত জানতে পারবা তুমি, ঠিক আছে। ওকে, সো তারপরের কোশ্চেনটা এটা আমরা একটু পরে সলভ করবো, বিকজ সমাপনী দাখিলা আমরা শিখবো একটু পরে, এই টাইপের কোশ্চেনগুলো সব সলভ করে আসি, ঠিক আছে। তারপরে আমরা দাখিলা শিখবো, তারপরে আমরা কি করবো, দাখিলাগুলা শিখবো। তো দেখো এই কোশ্চেনগুলো দেখো, পরের কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেন হচ্ছে নিচের হিসাবগুলোর কোনটি কখনো সমাপনী উত্তর, এই উত্তর মানে হচ্ছে পরবর্তী, তার মানে কোনগুলো পরবর্তী রাউন্ড মিলে যায় না। তো দেখো এখানে কিন্তু ইনডিরেক্টলি কোশ্চেন আসছে, যায় না, তো ইনডিরেক্টলি কোশ্চেন হয় কিন্তু, তো ইনডিরেক্টলি প্রশ্নগুলা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। স্যার বই পাবো কবে, তোমরা দেখতে পাচ্ছ যে অফিস থেকে বই কিন্তু কুরিয়ার করা হচ্ছে, তো সো টেনশন নাই, প্রত্যেকে বই পাবে, ঠিক আছে, টেনশন নিও না, প্রত্যেকে তোমরা কি পাবে, বই পাবে ইনশাল্লাহ। এইগুলা, এই দায়িত্বটা হচ্ছে আমাদের হাতে ছেড়ে দাও, বই তোমরা পেয়ে যাবে প্রত্যেকে। ওকে, তো দেখো কোনটা সমাপনী উত্তর রাও মিলে যাবে না, তার মানে ডিরেক্টলি যদি কোশ্চেনটা করতো তাহলে হয়তো যে কোনটা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করতে হবে, কোনটা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হবে, এটা। তার মানে ভাইয়া আমরা যদি একটু দেখি, অনর্জিত রাজস্ব এটা হচ্ছে একটা দায়, এটা কি, এটা একটা দায়। তারপর দেখো প্রদায় লভ্যাংশ, এটাও একটা দায়, তার মানে এটা একটা চলতি দায়। প্রদায় সুদ, এটাও কি একটা দায়। তারপরে পুঞ্জীবিত অবচয়, এটা একটা বিপরীত সম্পদ। তাহলে প্রথম 5টাই কিন্তু আমরা দেখতে পেলাম এখানে, এইগুলো হচ্ছে তোমার স্থায়ী হিসাব, এগুলা কি স্থায়ী হিসাব, আর এই হিসাবগুলা সমাপনী পরবর্তী রাও মিলে যাবে, এই হিসাবগুলো সমাপনী পরবর্তী রাও মিলে যাবে। তার মানে ভাইয়া এই যে আয়কর দেখতে পাচ্ছি, এই আয়করটা হচ্ছে অস্থায়ী হিসাব, আর এই হিসাবটা আমরা কি করব, এই হিসাবটা আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দিব, এই হিসাবটা আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিব, এই হিসাবটা আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দিব, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেনগুলা তুমি দেখবে সাথে সাথে আনসার করবা, ঠিক আছে, দেখবে সাথে সাথে আনসার করবা। এখন এই প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু মানে সেম কনসেপ্ট থেকে আসছে, কিন্তু কোশ্চেন স্ট্রাকচার কি একটু চেঞ্জ করে দিয়েছে, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। তার মানে আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, এই বিষয়গুলো আমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে বেসিকটা, তাহলে ইনডিরেক্টলি কোশ্চেন আসলে আমরা কিন্তু খুব সহজে কি করতে পারবো, আনসার করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমাকে একটু বলো যে হিসাব বিজ্ঞানের কোন টপিকটা তোমাদের সবচেয়ে বেশি ভয় লাগে, বলো তো। আমি এটাও বলে দিব যে হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলো থেকে কোশ্চেন মাস্ট আসবে, আসবেই আসবে। তার আগে বলো হিসাব বিজ্ঞানের কোন টপিকটা তোমাদের সবচেয়ে কঠিন লাগে, ধরো কঠিন টপিকটা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে, এবং ওইটা দেখবো যে কতটা সহজ এটা তুমি নিজে আইডেন্টিফাই করতে পারো তখন। বলো তো সবাই, সবাই বলি ঝটপট একটু বলি। ওকে, সো তারপর দেখো 6 নাম্বার কোশ্চেনে বলছে সমাপনী দাখিলা বা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবটির বেলায় শূন্য হয়। তাহলে এবারও যে কোশ্চেনটা আসছে এখানে মেইনলি তোমাকে চাইছে যে কোনটা আমরা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দেই, শূন্য করে দেই, এই বিষয়টা জানতে চাইছে। তাহলে এখানে আমরা যদি অপশনগুলো দেখি, এবার তোমার মনে হবে যে 2টা অপশনই কারেক্ট, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে এমন তুমি অনেক প্রশ্ন পাবে, তোমার কাছে মনে হবে 2টা অপশনই কারেক্ট। ধরো যেমন ওসেক হিসাব আমরা জানি 2টা, কার্যপত্র বিপরীত দাখিলা, এখন 2টাই অপশন থাকলে তুমি কোনটাকে কার্ড আনসার হিসেবে নিবে। আবার মনে করো আর্থিক বিবরণী কয়টি বা আর্থিক বিবরণীর অংশ কয়টি, একটা কোশ্চেন। তারপর সম্পদ, দায়, মূলধন, এই 3টার মধ্যে সম্পর্ক প্রকাশ কোনটি, হিসাব সমীকরণ। আর এই 3টা উপাদান কোথায় লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয়, আর্থিক অবস্থার বিবরণীতে। এই যে কনফিউশনগুলা, এইগুলা তোমার কি করতে হবে, এক জায়গায় নোট করতে হবে, এবং অ্যাডমিশনে এমন কোশ্চেন আসলে তোমার আইডেন্টিফাই করতে হবে হুইচ অন উইল বি দ্য ক্লোজ আনসার, ঠিক আছে, এটা আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করতে পারলে তুমি দেখবা যে সহজেই তুমি কিন্তু ফুল মার্ক এনশিওর করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেবায় একটা অস্থায়ী হিসাব, আর বিজ্ঞাপন সর্ব এটাকে অনেক অস্থায়ী হিসাব বলতে পারো, বাট এটা কিন্তু অস্থায়ী হিসাব না, এটা কিন্তু অস্থায়ী হিসাব না, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা অনেকেই অলরেডি আনসার করতেছো, কিন্তু তার আগে যেটা আমি বললাম যে কোন টপিকটা সবচেয়ে কঠিন, ঠিক আছে, এই টপিকটা আমরা এবার ক্লিয়ার করবো, এটা বলছি না। তো আমরা অনেকে বলছি যে ভাই আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর ম্যাথ, আর্থিক বিবরণীর এত এত সূত্র মনে থাকে না, তাই না। সো আর্থিক বিবরণীর ম্যাথগুলো আমরা মূলত পণ্যের ক্রয় বিক্রয় হিসাবে শিখবো, ঠিক আছে। সো ইনশাল্লাহ এই টপিকটার যত ম্যাথ আছে এই ম্যাথগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, কোনো টেনশনও করতে হবে না,
ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি এই টপিকটাই পড়াবো এবং এই টপিকে যে ম্যাথগুলো আছে ভাই, ম্যাথ দেখবা, ম্যাজিকের মতো সলভ করবা। ঠিক আছে, সো এটাই অ্যাডমিশন টাইমে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। পড়াশোনা তো সবাই করে, অ্যাডমিশন টাইমে সবাই পড়াশোনা করে। এখন তুমি ঢাবিতে চান্স পেতে চাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমার মতো আরও যারা পরীক্ষা দেবে সবাই চান্স পেতে চায়, এবং বেশিরভাগ যারা ভালো শিক্ষার্থী তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। তাহলে কম্পিটিশনটা কি তোমার সেই লেভেলের হবে? তো এই কম্পিটিশনে তোমার জিততে হলে অবশ্যই কি করতে হবে, প্ল্যানটা একটু ভালোভাবে করতে হবে, স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশনটা নিতে হবে, তাই না? সো এই বিষয়গুলো সবচেয়ে হেল্প করে অ্যাডমিশন টাইমে, বুঝতে পারছি? এই বিষয়টাই সবচেয়ে বেশি। এই যে একজন বলছে সমানে দেখিলা, ভাই সমানে দেখিলা কঠিন টপিক, আসলে কঠিন টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু ইনশাল্লাহ এই সমানে দেখিলাটা আমরা এমনভাবে শিখাবো যাতে কঠিন টপিকটা আর কঠিন মনে না হয়। ঠিক আছে, ওকে স্যার, কিন্তু ইনশাল্লাহ ওকে, থ্যাংক ইউ তাফসিরা খাতুন, ফজলে রাব্বি। আর যারা যারা আমরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করি নাই, বা যারা মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিজিট করে নাই, তো চলে আসবো। যে বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, কষ্ট করতেছি, তাকে যদি বাস্তবে দেখি তখন দেখবা যে মানে তাকে পাওয়ার ইচ্ছাটা আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তোমার ইচ্ছা শক্তি আরো কি করবে, দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে অনেকে ইরিন কমেন্ট করতেছো, তারপরে সুমাইয়া বিনতে কামাল আসছো এখানে। যাই হোক, তোমরা প্রত্যেকে আনসার করতেছো, আমি সবার কমেন্টগুলো দেখতেছি, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে এখানে দেখো, আমরা যদি দেখি কোন হিসাবটি বন্ধ করা হয় সেবায়, যারা যারা এই নাম্বার আনসার করছে অল আর কারেক্ট। এই বিজ্ঞাপন সরবরাহ মানে হচ্ছে মণিহারি, ঠিক আছে, এটা মূলত একটা সম্পদের মতো কাজ করে, অথবা আমরা বলতে পারি সোমবার। এই জন্য এটা কিন্তু এখানে আসবে না, বুঝতে পারছি? এই জন্য এটা কিন্তু এখানে আসবে না। ম্যাথ করার পূর্ণতা না পেলে আমার অবস্থা। আচ্ছা, পূর্ণতা এমনিতেই পাবা, হ্যাঁ এমনিতেই পাবা। ওকে, সো নেক্সট কোশ্চেন। এবার ডিরেক্টলি বলছে সমাপনী আন্টির উদ্দেশ্য কি, বলো। সমাপনী জামাতের উদ্দেশ্য কি? আমি কোশ্চেন সলভ করে দিব না, তোমরা নিজেরা সলভ করো। সমাপনী আন্টির উদ্দেশ্য কি বলো, সমাপনী দাখিলার উদ্দেশ্যটা কি বলো দেখি, চটপট আনসার করো। এটা সবার পারতে হবে ভাই, না পারলে হবে না। ঠিক আছে, প্রত্যেকের পারতে হবে, বিকজ এগুলো আগেই পড়াই দিছি। ঠিক আছে, কোশ্চেন তোমরা সলভ করবা, বেসিক আমি ক্লিয়ার করে দিব। ঠিক আছে, কোশ্চেন তোমরা সলভ করবা, বেসিক আমি ক্লিয়ার করে দিব। ওকে ওকে, শোনো, হিসাব বিজ্ঞান আমার শরীফ স্যার, শিমুল স্যার, মানে এদের ক্লাস করার পর তোমার মনে হবে যে আমি সবার আগে হিসাব বিজ্ঞান সাবজেক্ট আনসার করব। ওই আমরা দাগাবো না 5টা সাবজেক্ট, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, বাংলা, ইংরেজি, সবার আগে তোমার মনে হবে যে অ্যাকাউন্টিংটা আমি দাগাই, কারণ সেই লেভেলের কনফিডেন্স তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। ওকে ওকে, সো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটাকে আনসার করছি সবাই, এখানে অনেকে আনসার করতেছি, নামটা দেখা যাচ্ছে না। ইরিন আনসার করছো, তারপরে রয়, কি রয় ওখানে দেখা যাচ্ছে না নামটা, যাই হোক ডেস্কটপে দেখতেছি। হ্যাঁ, তো তারপরে চয়ন মোল্লা, সুমাইয়া বিনতে কামাল, তোমরা প্রত্যেকে আনসার করছে। এখানে অনেকে আনসার করছে, আমরা রবিন আনসার করছি, শুভ আনসার করছি, আনুর রহমান আনসার করছি, তারপরে আসপিয়া আক্তার, আশি আনসার করছি, ফজলে রাব্বি, রবিন, সরিদ আহমেদ, ইশকেনরি, হাবিবা, তারপরে হচ্ছে সুব্রতা, তাসফিরা, আবির, সৌরভী, সুলতানা, প্রত্যেকে আনসার করছে। গ্রেট, মাশাল্লাহ, সবাই বস। তার মানে এই সমাপনী আন্টির উদ্দেশ্য হচ্ছে ভাইয়া নামিক হিসাব সমাপ্ত করা। এখন একটা নাম শিখলে হবে, একটা নাম শিখলে হবে, এখানে চেঞ্জ করে দিতে পারে না? নামিকের পরিবর্তে কি দিতে পারে, অস্থায়ী দিয়ে দিতে পারে। তাহলে এই যে নামিক, এই নামিকের পরিবর্তে দিতে পারে অস্থায়ী, নামিক, তারপর অস্থায়ী, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব, এটার আরেকটা নাম কি অবাস্তব। তাহলে অস্থায়ী, নামিক বা অবাস্তব হিসাবগুলোর জের সমাপ্ত করে দেওয়া, শূন্য করে দেওয়া হচ্ছে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য। সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাব, অস্থায়ী হিসাবগুলা একদম বন্ধ করে দেওয়া, ক্লোজ করে দেওয়া। কিসের উদ্দেশ্য? সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য। মুভ অন দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। এই কোশ্চেনটাও তোমরা নিজেরাই পারবে। কোন ধরনের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়? কোন ধরনের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়? ট্রাই করি, কোন ধরনের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়? এই আমরা এত কিপটা কেন, হ্যাঁ কমার্সের শিক্ষার্থীরা, যে আমরা ক্লাস করতেছি, মনে করি এখনো অনেকে ক্লাসে ঢুকছো, বাট ক্লাসে একটা রিয়াকশনে দেওয়া নাই, একটা লাভ রিয়াকশন দিতে পারো, তাই না? এবং আমরা এতটাই কিপটে শেয়ারও করতেছি না ক্লাসটা। ভাই শেয়ার করলে তোমার টাকা চলে যাবে না?
এবং তোমরা কমার্সের শিক্ষার্থীরা জানো কোনো কিছু যদি তুমি দাও তাহলে সেটা অবশ্যই আসবে, সম্মান দিলে সম্মান আসবে, ঠিক আছে? কিছু যদি পেতে চাও কিছু দিতে হবে, তাই না? আমি যে স্যার আচ্ছা, তাফসিরা খাতুন কি প্রশংসা করছে দেখতে পাই না? অবশ্যই দেখতে পাইছি, দেখতে পাও না কেন? ওকে, থ্যাংক ইউ। সবাই আনসার করতেছে, যাই হোক আমি দাঁড়াই থাকি, কি বলো? তোমরাই আনসার করো, তোমরাই পড়ো, যদি প্রয়োজন হয় তাহলে ব্যাখ্যা করব। তার মানে সমাপনী জাবেদার মাধ্যমে প্রস্তুত করা হয়, আমরা জানি কি হিসাবগুলো, নামিক হিসাবগুলো। এই নামিক হিসাবগুলো আমরা কি করি, সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করে দেই। নামিক হিসাব, অস্থায়ী হিসাব, অবাস্তব হিসাব, সকল প্রকার আয় ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এইগুলা, বিপরীত আয় বিপরীত ব্যয়, এই হিসাবগুলো আমরা ক্লোজ করে দেই, ঠিক আছে? তারপর 9 নম্বরে বলছে নিচের কোন উদ্দেশ্যে সমাপনী দাখিলা লিখতে হয়। সো এটা কিন্তু পারবে না আগে। সো এটা তোমাদের জন্য কুইজ, দেখি এটা সবার আগে কে পারো। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন, অনেকের কাছে মনে হতে পারে, বাট যারা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে প্রথম থেকে ক্লাসটি করতেছে তারা পারবা। ওকে, তাহলে 9 নম্বরটা দেখি কে কে পারি। সুব্রতা, 9 নম্বরটা কে কে আনসার করতে পারি দেখতে চাই দ্রুত। রবিন, ফজলে রাব্বি রবিন। আচ্ছা, কমেন্ট পড়াটাই তো অনেক বড় বিষয় না, ঠিক আছে? শিখতে আসছো, শিখতে পারাটাই হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটাতেই তোমরা ফোকাস করবা। আফরিন স্নিগ্ধা যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে 9 আমরা কি আনসার করতে পারবো? সুরিদ আহমেদ 9 বি নম্বর আনসার করছো। ওকে, দেখি হতে পারে সুরিদেরটা। থ্যাংক ইউ ভেরি মাচ। সুরিদ সবার আগে আনসার করছে, সুরিদের জন্য একটা ক্লাব ছোট্ট করে, হ্যাঁ সবাই দেই। স্যার থিওরি ইজি লাগে, ম্যাথ বিশেষ করে কঠিন লাগে। আসলে দেখো, অনেকে আবার কি বলবে জানো, থিওরি অনেকটা সহজ লাগে, ম্যাথ আসলে অনেক কঠিন লাগে। সো ম্যাথ থিওরি ডাজেন্ট ম্যাটার ভাইয়া, সবই সহজ লাগবে। সো প্রত্যেকটা ক্লাস করো মনোযোগ দিয়ে, সবই সহজ লাগবে, ঠিক আছে? সবই সহজ লাগবে। ওকে, তো 9 অনেকে হচ্ছে এ নাম্বার আনসার করতেছে, অনেকে বি নাম্বার আনসার করতেছে, আসলে কোনটা কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখবো, হ্যাঁ? ওকে, তাহলে দেখো এই সমাপনী দাখিলা লিখতে হয় কেন বা দিতে হয় কেন এটা আমরা জানবো। এখানে আছে রাজস্ব মানে আয়, রাজস্ব মানে কি আয়, খরচ হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত সমন্বয় করা, বা সমন্বয় করা হয় সমন্বয় দাখিলার মাধ্যমে, এটা তো হবে না। তারপর দেখো হিসাব বর্ষে নিট মুনাফা অথবা নিট লোকসান মালিকের উত্তরণ হিসাবে স্থানান্তর করার জন্য। নো, উত্তরণ হিসাবে আমরা মালিকের নিট মুনাফা অথবা নিট লোকসান স্থানান্তর করি না। নিট মুনাফা এবং নিট লোকসান আমরা স্থানান্তর করি কোন হিসাবে বলতো? আয় বিবরণী হিসাবে, আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসাবে, আয় বিবরণী অথবা আয় সারাংশ হিসাবে আমরা কি করি? স্থানান্তর করি, ঠিক আছে? তারপর ভাইয়া সকল লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণের নিশ্চিতকরণ, তার মানে সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ নিশ্চিতকরণ করা হয়, এটাও সমাপনী দাখিলার মাধ্যমে না, ঠিক আছে? এটা হচ্ছে লিপিবদ্ধ করা হয় জাবেদাতে। হিসাব বর্ষে নিট মুনাফা অথবা নিট লোকসান বা ক্ষতি মালিকের মূলধন হিসাবে স্থানান্তর করা হয়। ইয়াস, তাহলে আমরা এই নিট মুনাফা অথবা নিট লোকসান এগুলা কি করি? এগুলা মূলধন হিসাবে স্থানান্তর করি, ঠিক আছে? আর আয় এবং ব্যয় এগুলা হচ্ছে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করি, ঠিক আছে? আয় এবং ব্যয়গুলো এখানে একটু মিস্টেক হয়েছে, আয় ব্যয়গুলো আমরা কি করি? আয় ব্যয়গুলো আমরা স্থানান্তর করি হচ্ছে মূলত আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবে। আর নিট মুনাফা অথবা নিট লোকসান, নিট মুনাফা, এই নিট মুনাফা, নিট মুনাফা অথবা নিট লোকসান, নিট মুনাফা অথবা নিট লোকসান এটা আমরা স্থানান্তর করি কোথায়? এটা আমরা স্থানান্তর করি মূলধন হিসাবে। কোন হিসাবে? মূলধন হিসাবে। এটা আমরা স্থানান্তর করি মূলধন হিসাবে। কোন হিসাবে? মূলধন হিসাবে। তাহলে আমরা যারা খ নম্বর আনসার করছি, অল রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা খ নম্বর আনসার করছে এবং প্রথমেই সুদীপ আনসার করছে, হয়তো নামটা এক্স্যাক্টলি আমার মনে নাই, তো ও কিন্তু কারেক্ট আনসার দিতে পারছে, গ্রেট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই পরীক্ষার হলে গিয়া এভাবে কনফিডেন্টলি আনসার করে আসতে পারবো, ঠিক আছে? ওকে, দেন আমরা মুভ করব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার, এগুলো আমরা পড়বো সবগুলাই, ঠিক আছে? 10, কোশ্চেন নাম্বার 10-এ বলছে, দেখো এখানে বলছে নিট ক্ষতির পরিমাণ 12,000 টাকা হয় তবে সমাপনী দাখিলার অন্তর্ভুক্ত হবে কোনটা? এখন দেখো এটা কিন্তু কোম্পানি ব্যবসা, এটা কি ব্যবসা? জমাকৃত মুনাফা বা সংগৃহীত মুনাফা যদি থাকে, মনে রাখবা এই জমাকৃত মুনাফা অথবা সংগৃহীত মুনাফা থাকলে
সেটা হচ্ছে আমাদের কোম্পানি ব্যবসা। জমাকৃত মুনাফা অথবা সংগৃহীত মুনাফা থাকলে সেটা আমাদের কি ব্যবসা? সেটা হচ্ছে কোম্পানি ব্যবসা। সেটা কি কোম্পানি ব্যবসা। ক্লিয়ার? তাহলে জমাকৃত মুনাফা বা সংগৃহীত মুনাফা থাকলে আমরা বুঝে নিব এটা কি হচ্ছে কোম্পানি ব্যবসা। আর সমাপনী দাখিলায় মূলত আমরা কি দেখাই? সমাপনী দাখিলায় মূলত আমরা দেখাই আয়, ব্যয়, বিপরীত ব্যয় এবং উত্তোলন বা লভ্যাংশ। এবং আমরা দেখাই হচ্ছে নিট মুনাফা অথবা নিট ক্ষতি। নিট মুনাফা এবং নিট ক্ষতি এইগুলো আমরা কি করি? সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করি। তো দেখো ভাইয়া, এখানে বলছে 2000 সনে নিট ক্ষতির পরিমাণ হচ্ছে 12,000 টাকা। তো যতটুকু আমার ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণটাই কিন্তু আমার সমাপনী দাখিলায় আসবে। বিকজ এই নিট মুনাফা এবং নিট ক্ষতি এটা একটা নামিক হিসাব, এটা একটা অস্থায়ী হিসাব। তাহলে এই হিসাবটা কিন্তু আমার কি সমাপনী দাখিলায় আসবে। ওকে, তাহলে এই হিসাবগুলো কিন্তু আমার সমাপনী দাখিলায় আসবে। তো আমরা বলতে পারি যে ভাইয়া যদি আমরা এটার জাবেদাটা দেই তাহলে কি হবে? তাহলে ডিরেক্টলি নিট ক্ষতি কি ছিল বলতো? নিট ক্ষতি, আচ্ছা এখানে লিখতে তোমরা বুঝবে না, আমি এখানে লিখে দিই। আমরা যখন সমাপনী দাখিলায় ক্লোজ করি কোনো হিসাব তাহলে কিভাবে বন্ধ করতে এটা একটু শেখাচ্ছি। সেটা হচ্ছে নিট ক্ষতি। দেখো নিট ক্ষতি হচ্ছে ডেবিট, তাহলে নিট ক্ষতি যদি আমি বন্ধ করে দেই তাহলে কি হবে? ক্রেডিট। তা আমি ডিরেক্টলি নিট ক্ষতি হিসাব ক্রেডিট লিখতে পারবো না, আমি লিখতে হবে আয় বিবরণী হিসাব লিখতে হবে। কারণ এই আয় বিবরণী বা আয় সারাংশের ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি। এই ডেবিট জের এটা ছিল ডেবিট, বন্ধ করলে কি হবে? নিট ক্ষতি ছিল ডেবিট, বন্ধ করলে হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, তো আমি ডিরেক্টলি নিট ক্ষতি লিখতে পারবো না, লিখবো আয় বিবরণী হিসাব ক্রেডিট। এবং জমাকৃত মুনাফা বা সংগৃহীত মুনাফা, এই জমাকৃত মুনাফা বা সংগৃহীত মুনাফা হিসাব তখন হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, আর আয় বিবরণী হিসাব হয়ে যাবে ক্রেডিট। এই যে বন্ধ করে দিলাম, তার মানে জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট হবে কত টাকা? 12,000 টাকা। জমাকৃত মুনাফা হিসাবে ডেবিট হবে 12,000 টাকা সমাপনী দাখিলার মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পারছি? জমাকৃত মুনাফা হিসাব ডেবিট হবে 12,000 টাকা। সবাই বুঝতে পারছি? তো দেখো আবার অনেক অমুনা আনসার করতেছি, কেন ভাই অমু কেন? এটা দেখো, ব্যাখ্যা দেখো। এই যে নিট ক্ষতি বা নিট মুনাফা বন্ধ করলে এটা একটু কঠিন, এই একটা টার্মে একটু কঠিন মনে হবে তোমাদের কাছে। নিট মুনাফা বা নিট ক্ষতি, নিট ক্ষতির জের কি? নিট ক্ষতি কোন ধরনের জের প্রকাশ করে বলো? নিট ক্ষতি কোন ধরনের জের প্রকাশ করে? ডেবিট না ক্রেডিট? নিট ক্ষতি কোন ধরনের জের প্রকাশ করে? ডেবিট না ক্রেডিট? অবশ্যই ডেবিট। তাহলে নিট ক্ষতি যদি আমি বন্ধ করে দেই তাহলে নিট ক্ষতি কি হবে? ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, নিট ক্ষতি ছিল হচ্ছে তোমার ডেবিট, তাহলে বন্ধ করলে কি হবে? ক্রেডিট। এখন আমি বন্ধ করলে যে ক্রেডিট হিসাবে লিখছি আয় বিবরণী। তো নিট মুনাফা এবং নিট ক্ষতি এই দুইটাকে আমরা সমাপনী দাখিলায় বন্ধ করলে ডিরেক্টলি আমি নিট ক্ষতি লিখতে পারবো না, লিখবো আয় বিবরণী। কেন লিখবো? কারণ আয় বিবরণী বা আয় সারাংশে ডেবিট জের মানে হচ্ছে নিট মুনাফা। ঠিক আছে, তাহলে ক্রেডিট আর জমাকৃত মুনাফা হিসাব ডেবিট। তাহলে জমাকৃত মুনাফা হিসাবে আমার কি হবে? এই 12,000 টাকা ডেবিট হবে। দ্যাটস ইট, খেলা শেষ। ওকে ডান, বুঝতে পারছি? ওকে, বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নাম্বার 11, নিম্নের কোন হিসাবটি আয় সারাংশ হিসাবে স্থানান্তর করে সমাপ্ত বা বন্ধ করা হয় না? দেখো ইনডিরেক্টলি কোশ্চেন আসছে যে হয় না, ইনডিরেক্টলি কোশ্চেন আসছে যে হয় না। ঠিক আছে, ওকে ক্লিয়ার? তো দেখো নিম্নের কোন হিসাবটি আয় সারাংশ হিসাবে স্থানান্তর করে সমাপ্ত বা বন্ধ করা হয় না? ইনডিরেক্টলি কোশ্চেন, ইনডিরেক্টলি আসছে। তাহলে কোনটা হয় না বলো? হয় না কোনটা? এখানে হবে না কোনটা? এই বিকৃত পণ্যের ব্যয়, এটাকে আমাদের সমাপনীতে বন্ধ করা হয় না? সমাপনী দাখিলার মাধ্যমে এটা কিন্তু ক্লোজ করা হয়। তারপর দেখো বিক্রয় ভাট্টা,
এটা একটা বিপরীত আয়, এটা একটা বিপরীত আয়, তাহলে এটাও কি করা হবে, বন্ধ করা হবে সমাপনী দাখিলার মাধ্যমে। কুঋণ ব্যয়, এটাও কি একটা ব্যয়ের মতো, তাহলে এটাও কি বন্ধ করা হবে, ঠিক আছে। কিন্তু এই কুঋণ সঞ্চিতি যেটা, এটা কিন্তু স্থানান্তর করা হবে না বা বন্ধ করা হবে না, বিকজ কুঋণ সঞ্চিতি এটা হচ্ছে বিপরীত সম্পদ। তাহলে বিপরীত সম্পদ আমার একটা স্থায়ী হিসাব, তার মানে এটা কি ক্লোজ করা হবে সমাপনী দাখিলার মাধ্যমে, এটা কিন্তু সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হবে না, বিকজ এইটা হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে, এটা হচ্ছে সমাপনী পরবর্তী, এটা হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে, ক্লিয়ার। ওকে, তো দেখো এটাই যা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে, বিকজ এটা হচ্ছে একটা স্থায়ী হিসাব। আর বাকি যে হিসাবগুলো আছে প্রত্যেকটা হিসাব আমরা সমাপনী দাখিলার মাধ্যমে একদম বন্ধ করে দিব, ক্লোজ করে দিব, বিকজ এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব। ওকে, তাহলে বি নাম্বারটা কারেক্ট আনসার। ইনডিরেক্টলি আসছে কিন্তু কোশ্চেনটা কিন্তু ইনডিরেক্টলি ছিল। ওকে, সো যারা এখনো কমার্স হান্টার্স, আমাদের কমার্স হান্টার্সের সি ইউনিট কমপ্লিট কোর্সে ভর্তি হয়নি, সো দ্রুত ভর্তি হয়ে যাই। আমাদের ক্লাসগুলো তো দেখতেছো, আমাদের অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, চান্স প্রাপ্ত শিক্ষার্থী, তাদের কাছ থেকেও ফিডব্যাক নিতে পারো। আমার ক্লাস করো ভাই, আমি বলতেছি তোমাদের যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে আমাদের কাছ থেকে। ওকে, এটা তো তোমার সামনে আমি বললাম। সো হোপফুলি যারা এখন সিদ্ধান্ত নিতে ভুগতেছো, সো দ্রুত ভাইয়া ভর্তি হয়ে যাও। অলরেডি যেহেতু বিশ্ববিদ্যালয়ের তারিখ ঘোষণা করে দিছে, কোনো কথা না বলে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। আর টিচার প্যানেল আমাদের এখানে দেখতেই পাচ্ছ, বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীদের জন্য একদম বেস্ট সেরা টিচার প্যানেল। আমার টিচার প্যানেল অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে দিতে পারবে না। ওকে, সো ডিসকাউন্ট ভর্তি চলছে, এখন ভর্তি হলে কিন্তু তুমি একটা টি শার্ট পেয়ে যাবে। সো দ্রুত পেজে নক দিয়ে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও, সাথে প্রিন্টেড লেকচার শিট তো আছেই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, নিচের কোন হিসাবটি কখনো সমাপনী দাখিলা বা পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না? তাহলে কোন হিসাবটি কখনো সমাপনী পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না? কোশ্চেন সেম প্যাটার্নের, এটাও তো কিন্তু বলছে যে কোনটা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না। তো সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোনটা যাবে না? ওকে, আমাদের লামিয়াস আক্তার সুমে বলছে শীতের অপেক্ষা শীত দেখো, আজকে কিন্তু আমাদের অফিস থেকে কুরিয়ার করতেছে, পেয়ে যাবে ইনশাল্লাহ, পেয়ে যাবে। সো তোমাদের জিনিস তোমরা তো পাবে, ঠিক আছে, তোমাদের জিনিস তোমরা তো পাবে, অবশ্যই অবশ্যই পাবে। তো দেখো ভাইয়া, কোনটা সমাপনী পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না, তাহলে কোনটা হবে না এটা বলছে, তার মানে কি সমাপনী দাখিলে কোনটা ক্লোজ করা হবে, ঠিক আছে। প্রদায় লভ্যাংশ একটা দায়, পুঞ্জীভূত একটা বিপরীত সম্পদ, অনর্জিত আয় একটা দায়, ঠিক আছে। তাহলে আয়কর খরচ এটা কিন্তু একটা অস্থায়ী হিসাব, তাহলে এটা কি করা হবে, এটা সমাপনী দাখিলার মাধ্যমে আমরা বন্ধ করে দেবো, এটা কিন্তু সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না, ঠিক আছে। এটা কিন্তু সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না, ঠিক আছে, এটা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না, ক্লিয়ার। এটা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না, বুঝতে পারছে ভাইয়া পুরা? সবাই ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? হাবিবা সি, ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, এটা বলছে উত্তোলন হিসাব কখন ক্রেডিট হয়? আমরা জানি উত্তোলন, এই উত্তোলন অলওয়েজ কি বলতো, উত্তোলন বা ড্রয়িংস এটা অলওয়েজ কি, এই উত্তোলন অলওয়েজ হচ্ছে ভাইয়া ডেবিট, এই উত্তোলনটা অলওয়েজ কি, উত্তোলন হচ্ছে অলওয়েজ ডেবিট, ঠিক আছে। তো উত্তোলনটাও কিন্তু ক্রেডিট হতে পারে, উত্তোলনটা কিন্তু ক্রেডিট হতে পারে কখন, উত্তোলনও কিন্তু ক্রেডিট হতে পারে বলতো কখন, যখন আমরা সমাপনী দাখিলা দিব, বিকজ এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করি, আমরা হিসাবটাকে ক্লোজ করে দেই, শূন্য করে দেই, ঠিক আছে। সুমাই বিনতে কামাল হচ্ছে স্যার আমি জানুয়ারিতে ভর্তি হয়েছি, আমি ওখানে দেখা যাচ্ছে না লেখাটা পুরোটা, মানে এখানে আবার স্ক্রিন রাখছে তো এই জন্য অল্প দেখা যাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ সবাই পেয়ে যাব, সুমাইয়া বিনতে কামাল, টেনশন নাই। ডাবল আওয়াজ কেন? না, আওয়াজ তো ঠিকঠাকই আছে, ডাবল কোথায়, ঠিকঠাকই তো, সবকিছু ঠিকঠাকই আছে। সো ক্লাস করো, এতক্ষণ ক্লাস হয়ে গেল, প্রায় অলমোস্ট 1 ঘন্টার মধ্যে ক্লাস নিয়ে ফেললাম। সো কেউ কোনো অবজেকশন দেয় নাই যে সাউন্ড প্রবলেম আছে, আর আমি শুরুতে এটা ইনশিওর করে নিয়েছি যে ভাই সব কিছু ঠিকঠাক কিনা, বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ যদি যায় তাহলে আমরা ক্লাস শুরু করবো। ওকে, তাহলে এটাও আমি দেখতে পাচ্ছি যে সবাই কারেক্টলি আনসার দিতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া পুরা।
স্যার কোনগুলা যাবে একটা লিস্ট দেন, কোনগুলা যাবে একটা লিস্ট দেন, কিসের? এখানে এটা কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, তারপর বলে দিচ্ছি, সমস্যা নাই। তো দেখো, উত্তোলনকে যখন আমরা বন্ধ করব সমাপনী দাখিলার মাধ্যমে, তখন উত্তোলন ছিল ডেবিট, উত্তোলন হিসাব হয়ে যাবে ক্রেডিট। তার মানে উত্তোলন বন্ধ করলে উত্তোলন হিসাব হয়ে যাবে কি? উত্তোলন হিসাব হয়ে যাবে ক্রেডিট, উত্তোলন হিসাব হয়ে যাবে ক্রেডিট। এবং এটাকে স্থানান্তর করে দিতে হবে মূলধন হিসাবে। কোন হিসাবে? মূলধন হিসাবে। তাহলে মূলধন হিসাব কি হয়ে যাবে তখন? মূলধন হিসাব হয়ে যাবে ডেবিট, মূলধন হিসাব হয়ে যাবে তখন ডেবিট। ঠিক আছে, এই যে আমরা সমাপনী দাখিলা দিলাম। এখন একজন বলছে স্যার লিস্টটা দেন, সো লিস্টটা দিচ্ছি। মনে রাখবা, সমাপনী দাখিলার মাধ্যমে আমরা অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবগুলোর যে শূন্য করে দিব, ক্লোজ করে দিব বা বন্ধ করে দিব। তাহলে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা? যেমন সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন, বিপরীত আয়, বিপরীত ব্যয়। ঠিক আছে, এগুলো হচ্ছে নামিক হিসাব। এই হিসাবগুলোর যে আমরা ক্লোজ করে দিব, শূন্য করে দিব, বন্ধ করে দিব, কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। এই আমরা কি বুঝতেছি? নিজে থেকে পারতেছি তো? অ্যাডমিশনের কোশ্চেন দেখে কি ভয় লাগতেছে? মনে হতে পারে যে ভাই আপনি তো থিওরি পড়াচ্ছেন। ইয়েস, থিওরি অনেক বেশি কঠিন মনে হয় অনেকের কাছে। ঠিক আছে, সো এটা যেমন তোমাদের কাছে আজকে সহজ মনে হলো না, প্রত্যেকটা টপিক এমনই সহজ মনে হবে। এবং আমি কথা দিচ্ছি, আমি যে টপিকগুলো দেখবো যে পড়াবো, প্রত্যেকটা টপিক আমি কনসেপ্ট ক্লিয়ার দিব, কোশ্চেন তোমরা নিজেরাই সলভ করতে পারবা, সকল কোশ্চেন তোমরা নিজেরাই সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন, সমাপনী দাখিলা কেন প্রয়োজন হয়? সো এই টাইপের কোশ্চেনগুলো কি এখন আর আমার সলভ করা লাগবে? ক্লিয়ার সব, মাশাল্লাহ। তো দেখো, সমাপনী দাখিলা প্রয়োজন কেন হয়? কারণ হচ্ছে আমরা নামিক হিসাবগুলা, অস্থায়ী হিসাবগুলো, অবাস্তব হিসাবগুলো বন্ধ করার জন্য আমাদের সমাপনী দাখিলাগুলা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আয় ব্যয় বাচক, আয় এবং ব্যয় বাচক। তার মানে আয় ব্যয় বাচক যে হিসাবগুলো আছে, এই আয় ব্যয় বাচক হিসাবগুলো হচ্ছে নামিক হিসাব, এইগুলো হচ্ছে নামিক বা অস্থায়ী হিসাব। এই আয় ব্যয় হিসাবগুলো হচ্ছে নামিক বা অস্থায়ী হিসাব। ঠিক আছে, আয় ব্যয় বাচক হিসাবগুলো হচ্ছে নামিক হিসাব। ফার্স্ট রিপ্লে পাইছি কি আমাদের পেজ থেকে? তার মানে এগুলো হচ্ছে নামিক হিসাব। মেহেদি সায়েম, ওকে গ্রেট। তাহলে 14 হচ্ছে খ নাম্বারটা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। আমরা 15-এ চলে আসছি। সমাপনী দাখিলা লিখন খতিয়ানে লিপিত করার পর যে হিসাবের উদ্বৃত্ত বা জের শূন্য হয়, কোন হিসাবের যে শূন্য হয় বলো? এখানে দেখো, সেবায়, তারপর অগ্রিম বিমা একটা সম্পদ, পুঞ্জীবিত অবচয় একটা সম্পদ। ঠিক আছে, এখন বিজ্ঞাপনী মালামাল, তো বিজ্ঞাপনী মালামাল, বিজ্ঞাপনী মালামাল, তো এটা মনে করো সরবরাহ, এগুলো সম্বরের মতো কাজ করে। সম্বর মানে মণিহারি। তো দেখো, এটা অনেকে মনে হতে পারে যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন ব্যয় মানে ব্যয়, বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা হচ্ছে এক ধরনের ব্যয়, তো এটা হচ্ছে আমরা অস্থায়ী হিসাব হিসাবে বন্ধ করে দিব। কিন্তু এখানে দেখো দুইটা আছে, সেবায়, এটা কিন্তু কোনো প্যাচ নাই, সেবায় ডিরেক্টলি আয় বলেই দিচ্ছে আয়। তাহলে এটাকে আমার সমাপনী দাখিলা আমরা বন্ধ করব। এখন এখন বিজ্ঞাপন মালামাল বা এটাকে অনেকে দিতে পারে কার্ড অ্যান্সার হিসাবে, কিন্তু যেহেতু দুইটাই আছে অপশনে, দুইটার মধ্যে এটাকে কি ক্লোজ বেশি মনে হচ্ছে না, এই জন্য এটা কার্ড অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? কি আমাদের রেসপন্স কেন কমে যাচ্ছে? আচ্ছা, তোমরা কে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করছো? হাত তুলি, হাত তুলি, কমেন্টে বলি যে হ্যাঁ ভাইয়া আমি ভিজিট করছি। তো দেখো, তুমি যখন ঘুরতে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি তোমার নিজের ফ্যাকাল্টি দেখবে, এফবিএস দেখবা, ভিতরে ঢুকলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে, ওইগুলো দেখতে পাবে। ঠিক আছে, এছাড়া মনে করো ক্যাম্পাসগুলো তোমার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যার জন্য তুমি এই যে এতদিনের একটা প্ল্যান করতেছো, 3-4 মাস ইচ্ছা মতো পরিশ্রম করবা, বুঝে বুঝে, হ্যাঁ, এটাকে তুমি যদি বাস্তবে দেখে ঘুরে যাও, তোমার ভিতরে দেখবা যে চান্স পাওয়ার ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা, এটা আরো বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। যার ড্রিম আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তুমি আসো, ঘুরে যাও, বিউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঘুরবা সময় পাইলে। ঠিক আছে, ঘুরবা বলতে অনেক বেশি না, তুমি আসলা ক্যাম্পাসে একদিন ঘুরলা, একদিনে তো অনেক কিছু আমার হবে না। এগুলো করলে হবে কি, দেখবা যে তোমার স্বপ্নটা পূরণের জন্য তোমার ভিতরে একটা ইচ্ছা শক্তি জাগ্রত হবে আরো বেশি। ওকে, এবং দিন শেষে মনে রাখবা যে এখন যে সময়টা তোমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, তোমাদের লাইফের সবচেয়ে বেস্ট সময়, এবং এই 3 মাস, 3.5 মাস খুবই দামি। একটা প্রবাদ পড়ছো না, এই স্টিস ইন টাইম সেভস টাইম, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, তাই না? এবং এটাকে আমরা বলতে পারি যে টাইমলি অ্যাকশন, মানে সময়ের কাজ সময় করা। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি আগে থাকতে পারবো। এই
4-5 মাসের পরিশ্রম, তুমি এই যে 12 বছর পরিশ্রম করছো, এই 3-4 মাস সময় যদি প্রপারলি ইউজ না করো, তাহলে কিন্তু এই পরিশ্রম সম্পূর্ণটা বৃথা যাবে। তুমি চাও না ভালো একটি কেরিয়ার, ভালো একটি জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা প্ল্যাটফর্ম তোমাকে একটা জায়গা করে দিবে ফিউচার অনেক ভালো একটা অবস্থানে পৌঁছাতে, ঠিক আছে, ভালো একটা কেরিয়ার বিল্ড আপের জন্য। এই জন্য অবশ্যই অবশ্যই যারাই আমরা প্রিপারেশন শুরু করছি, আমরা চেষ্টা করব একদম প্রতিদিন প্রতিদিন পড়াশোনার, ঠিক আছে, এবং এটা হচ্ছে যাতে তোমার সেম হয়, তুমি 10 ঘন্টা পড়াশোনা করতেছো, প্রতিদিন করো, ধারাবাহিকভাবে করো। অনেকে আছে আমরা 2 দিন 3 দিন আবেগে মনে করে পড়াশোনা করলাম, হ্যাঁ, 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা করে, পরে আবার মনে করো 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো খবর নাই, তাহলে জীবনে কিন্তু প্রিপারেশন তুমি গুছাতে পারবে না এবং চান্সও পাবে না। সেই সাকসেস হবে যে শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা, ঠিক আছে। সেই জন্য অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, রেগুলার পরিশ্রম করতে হবে, পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে, সঠিক মেন্টরের পরামর্শ নিতে হবে। ওকে, অনেকে আছে সোহান আসা, হ্যাঁ ভিজিটেড, মাইশা আসো, সিউ ঘুরছে বাট ডিউ যাই নাই। ওকে, সুযোগ হলে চলে আসবো। সঞ্জিদা ডিউ ফুল ঘোরা শেষ, গ্রেট মাশাল্লাহ। অনেকে আসো, যারা যারা আসো খুবই ভালো, হ্যাঁ, বাট যারা যারা ভিজিট করলে চলে আসবো, ঘুরবো। ওকে ওকে, সো নেক্সট কোশ্চেন, কোনটি স্থায়ী হিসাব? ফাইনালি আমরা একটা স্থায়ী হিসাব পেলাম। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত করতেছি সব অস্থায়ী হিসাবগুলাই, তাই না? সো ফাইনালি আমরা একটা স্থায়ী হিসাব দেখতে পেলাম, এবং সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16 এসে। ওকে, তাহলে বলো তো কোনটা স্থায়ী হিসাব? একজন বলছে জীবনে ঢাকায় যায় নাই, শুনেছি বিদেশির মতো। সো এমন অনেক শিক্ষার্থী আছে যারা জীবনের প্রথম ফার্স্ট টাইম ঢাকাতে আসে, মনে করে অ্যাডমিশন কোচিং করার জন্য, এবং তোমাদের মধ্যে এমন অনেকেই আছে এবং প্রতি বছর চান্স প্রাপ্ত শিক্ষার্থী যারা চান্স পেয়ে ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ঢাকায় প্রথম আসে, ঠিক আছে, এমন অনেক আছে। তো এগুলো ডাজেন্ট ম্যাটার, ইনশাল্লাহ চান্স হোক। ঢাকা শহর তো তখন থাকবেই, পাশাপাশি ঢাকা শহর ঘুরে দেখবে, হ্যাঁ, এবং তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা, সেগুলো ব্যাপার না। ওকে, তো স্থায়ী হিসাব কোনটা এটা আমরা সবাই জানি নর্মালি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই আশা করি। স্থায়ী হিসাব হচ্ছে প্রাপ্য বিল হিসাব, বিকজ এই প্রাপ্য বিল একটা সম্পদ, এটা একটা সম্পদ, অথবা আমরা বলতে পারি এটা একটা চলতি সম্পদ। তাহলে এই হিসাবটা আমরা কি করে দিব? বন্ধ করে দিব। ঋণের সুদ, এটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব। উত্তোলনের সুদ অস্থায়ী হিসাব, বেতন হিসাব অস্থায়ী হিসাব। আর এইগুলো আমরা কি করব? সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করব, ঠিক আছে। স্যার অ্যাকাউন্টিং এর থিওরি কি মেইন বুক থেকে পড়তে হবে? একটু থিওরিতে প্রবলেম আছে। আচ্ছা, তোমাদের কিছুই করতে হবে না, থিওরি বলো এমসিকিউ বলো কিছুই করতে হবে না, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, তুমি জাস্ট পড়বা, তুমি জাস্ট প্র্যাকটিস করবা, তুমি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করবা, প্র্যাকটিস করবা, এতটুকুই, ঠিক আছে। বাকি দায়িত্ব আমরা নিচ্ছি। ইরিন বলছে স্যার ডিউই রেজাল্ট কয়দিন পর দেয়? নর্মালি হচ্ছে আমাদের 1 মাস পর দেয় ডিউ রেজাল্ট প্রতি বছর, তো এটা 1 মাসের মতোই হবে, আবার একটু চেঞ্জও হতে পারে। আচ্ছা, আমরা ঝগড়া না করি, ঢাকা না সিলেট বিদেশের মতো, আমাদের দেশের প্রত্যেকটা সিটি সুন্দর, হ্যাঁ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, নিচের কোন গ্রুপের হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? সো কোন গ্রুপের হিসাবগুলা বছর শেষে বন্ধ করে দেওয়া হবে বলো? এখানে দেখো, অবচয় একটা ব্যয়, বিক্রয় একটা আয়, ভাড়া একটা ব্যয়। তাহলে এই গ্রুপের আমরা দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু তোমার নামিক হিসাব, এই গ্রুপেরটা। তার মানে এই হিসাবগুলো আমরা কি করব? এই হিসাবগুলো আমরা বন্ধ করে দিব, এই হিসাবগুলো আমরা কি করব? বন্ধ করে দিব, ক্লোজ করে দিব। বাট এই যে অবচয় সঞ্চয় একটা বিপরীত সম্পদ প্রদায়, এটা আসবে না, আসবাবপত্র আসবে না, জমি আসবে না, যন্ত্রাংশ, মূলধন এগুলো আসবে না। তাহলে গ নাম্বারটা কারেক্ট আনসার। আর বাকি প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা স্থায়ী হিসাব আছে, দ্যাটস এগুলো আসবে না, ঠিক আছে, এগুলো আসবে না। স্যার পেড বেসিক ফাউন্ডেশন ক্লাসের টপিকগুলো আবার করাবেন? ইয়েস ইয়েস, 100%, প্রত্যেকটা টপিক পড়াবো, প্রত্যেকটা টপিক পড়াবো যদি প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে পড়াবো, টেনশন নাই, কোনো টেনশন নাই। তোমাদের কোনো টেনশন নিতে হবে না, এগুলো আমরা সব পড়াবো। সর্বশেষ দেখো, সমাপনী দাখিলা দেওয়া হয় কেন সেটা আমাদের জানতে হবে। সমাপনী দাখিলা আমরা কেন দেই? হিসাবকাল শেষে অস্থায়ী হিসাব সমূহ সমাপ্ত বা বন্ধ করার জন্য। ইয়েস, এটা তাহলে আমরা দিয়ে থাকি
বা এটার কারণে আমরা সমাপনী দাখিলা দেই অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য। হিসাবকাল শেষে নিট আয় অথবা নিট ক্ষতি মালিকের মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, এটাও আমরা মূলত সমাপনী দাখিলার মাধ্যমে করে থাকি। তারপরে বলছে হিসাবকাল শেষে মালিকের উত্তোলন মালিকের মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, এটাও কারেক্ট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 1 2 3 এখানে তিনটাই কি কারেক্ট, ঠিক আছে, এখানে তিনটাই কিন্তু কারেক্ট, 1 2 3 তিনটাই কিন্তু এখানে কারেক্ট, 1 2 3 এখানে তিনটাই কিন্তু কারেক্ট। ভাইয়া হিসাব বিজ্ঞান ফিনান্স আর ম্যানেজমেন্টের জন্য কোন বইগুলো নিব? আপাতত কোনো বই নিতে হচ্ছে না, তোমাদের তো আমরা শীট পাঠাচ্ছি। হ্যাঁ, তা আমরা তো ক্লাসে মনে করে একদম চুলচেরা বিশ্লেষণ করব, ঠিক আছে। তোর মনে হবে তোমার ভাই বা তোমার শিক্ষক তোমার সামনে বসে বসে তোমাকে শেখাচ্ছে, পাশাপাশি প্র্যাকটিসের জন্য আমাদের লেকচার শিট আছে, এগুলো থেকে প্র্যাকটিস করবা, ওকে। তারপর তোমার যদি মনে হয় যে না আমি আরো বেশি প্র্যাকটিস করবো, তাহলে একটা বই নিতে পারো। যে আমি আরো অনেক বেশি প্র্যাকটিস করতে চাই, তাহলে একটা বই নিতে পারো। কিন্তু প্রত্যেকটা টপিক আমরা নিজেরাই পড়াবো, এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। ওকে, সো তাহলে এটা আমরা সবাই বুঝতে পারলাম। সমাপনী দাখিলায় আশা করি এই টপিক থেকে কোশ্চেন আসবে, এবং এই টপিক থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি ইনশাল্লাহ 100% কনফিডেন্স নিয়ে আনসার করে আসতে পারবা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে রিটেনের কয়েকটা কোশ্চেন তোমাদের সলভ করে দিব, জাস্ট স্ট্রাকচারটা একটু দেখাই দিব, ঠিক আছে। স্ট্রাকচারটা একটু দেখাই দিব, আমাদের এমসিকিউ পার্ট এখানে শেষ হচ্ছে। আমরা এবার রিটেন প্রশ্নে চলে যাব। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, না কোশ্চেনগুলো শেষেই নিব, তোমাদের একদম শেষে নিব, ওকে। তোমাদের কোশ্চেনগুলো একদম আমি শেষেই নিব, ওকে। তো দেখো এইগুলা কিন্তু 2025-26 সেশনের কোশ্চেন। তো রিটেনে আহামরি কিন্তু অনেক বেশি কঠিন না, কিন্তু রিটেন আমরা স্কিপও করব না। এমসিকিউর সাথে সাথে রিটেন প্রিপারেশন আমরা নিব, সাথে সাথে নিব, আমরা স্কিপ করব না, ঠিক আছে। আমরা কেউ স্কিপ করব না, সাথে সাথে কি আমরা নিব। বাট মনে রাখবা, যদি তুমি এই সহজ কোশ্চেনগুলো প্র্যাকটিস না করো, তাহলে এক সময় গিয়ে তোমার কাছে অনেক কঠিন মনে হবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তো দেখো প্রথম কোশ্চেনটা, কোন নীতি বা ধারণা অনুসারে সম্পত্তির অবসায়ন মূল্যে দেখাতে হয় না, ঠিক আছে। কোন নীতি বা ধারণা অনুসারে দেখাতে হয় না আমরা জানি, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে। কি বলতো, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, চলমান প্রতিষ্ঠানের ধারণা অনুসারে, ওকে। সিম্পল, দেখো কত সহজ, বেসিক থেকে প্রশ্ন হয়। তারপর বলছে বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব, বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব। এই বিক্রয় ফেরত হচ্ছে ভাই আমাদের একটা বিপরীত হিসাব, এবং এটা একটা বিপরীত প্রতি অথবা আমরা বলতে পারি কন্ট্রা, বিপরীত প্রতি অথবা কন্ট্রায়। এটা হচ্ছে বিপরীত প্রতি অথবা কন্ট্রায়, বিকজ এটা আয়কে কমাই দেয়, আয়কে যে কমাই দিবে সে হচ্ছে বিপরীত আয়। সিম্পল, এই যে আমাদের প্রত্যেকে দেখি এখানে মনে করো আনসার করতেছে অলরেডি, গ্রেট মাশাল্লাহ। সে একজন বলছে ক্লাস কখন শেষ হবে, ভাই আমি ক্লাস নিচ্ছি দাঁড়ায় দাঁড়িয়ে, আমার কষ্ট হচ্ছে না, ক্লাস শেষ হয়ে যাবে। আমরা রিটেনগুলো প্র্যাকটিস করার পরেই আমরা ইনশাল্লাহ শেষ করব। তবে তোমাদের যদি কোশ্চেন থাকে আমি তোমাদের কোশ্চেনগুলোর আনসার দিব। মনে রাখবা প্রিপারেশন শুরু করার আগে এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ওকে। তারপর দেখো আমরা 3 নম্বর কোশ্চেনটা দিব, এটা হচ্ছে সংশোধনী দাখিলা থেকে আসছে। তোমরা জানো সংশোধনী দাখিলা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা পরিত্যাজ্য ধাপ। সংশোধনী দাখিলা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা পরিত্যাজ্য ধাপ। কি ধাপ? পরিত্যাজ্য ধাপ, বিকজ তুমি চাইলে এটা কি করতে পারবা, পরিত্যাগ করতে পারবা ভুলগুলা, এই জন্য এটাকে পরিত্যাজ্য ধাপ বলা হয়, ঠিক আছে। তো দেখো মেশিনের মেরামত খরচ ভুলবশত মেশিন হিসাবে ডেবিট করছে। মনে রাখবে সংশোধনী দাখিলা তুমি যদি ভুলটা ধরতে পারো, জাস্ট ভুলটা যদি ধরতে পারো, তাহলে সংশোধন করার কোনো ব্যাপার না। লেখার কথা ছিল মেশিন মেরামত খরচ, কিন্তু ভুলে লিখছো মেশিন হিসাব। আমার হিসাবে কি মেশিন নামক কোনো এন্ট্রি ছিল না, যেহেতু মেশিন চলে আসছে ওটা বের করে দিতে হবে, তাহলে মেশিন ডেবিট, মেশিনকে ক্রেডিট করলে মেশিন শেষ হয়ে যাবে। তাহলে দেখো মেশিন মেরামত এটা ছিল ডেবিট করার কথা, তা আমি লিখলাম মেশিন মেরামত হিসাব ডেবিট, এটা লিখে দিব, মেশিন মেরামত হিসাব ডেবিট এটা লিখবো। এখন এই মেশিন হিসাবটা যেহেতু চলে আসছে, মেশিনকে আমি বের করে দিতে হবে, মেশিন বের করে দিলে মেশিন হিসাব কি হবে, ক্রেডিট হবে, তাহলে মেশিন হিসাব হয়ে যাবে ক্রেডিট। সংশোধন করে ফেললাম, দ্যাটস ইট, ঠিক আছে, সংশোধন করে ফেললাম। এই মাশাল্লাহ আবু সায়েদ আনসার করে ফেলছো, মেরামত হিসাব ডেবিট, তারপর হচ্ছে মেশিন হিসাব ক্রেডিট। আচ্ছা অ্যাকাউন্ট থেকে কয়টা কোশ্চেন আসে, অ্যাকাউন্টিং থেকে কয়টা কোশ্চেন আসে? আচ্ছা শুধু অ্যাকাউন্টিং থেকে না, অ্যাকাউন্টিংয়ে হচ্ছে তোমার এমসিকিউ তো 12টা কোশ্চেন আসবে, রিটেনে আসবে 8টা কোশ্চেন, শুধু এমসিকিউ না, প্রত্যেকটা টপিকেরই হচ্ছে তোমার সাবজেক্টেই 20 মার্ক, বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, হিসাব বিজ্ঞানে 20 মার্ক, ম্যানেজমেন্টে 20 মার্ক, অ্যাকাউন্টিং মার্কেটিং সবগুলোতে 20 মার্ক।
এমসিকিউতে 12, রিটেনে হচ্ছে কত? রিটেনে হচ্ছে তোমার 8। ঠিক আছে, এই যে আমরা কিন্তু রেসপন্স কম করতেছি, রিটেন প্র্যাকটিস করাচ্ছি তোমাদের জন্য। সো চলে আসো, লাইভে চলে আসো, যারা যারা চলে যাচ্ছি, চলে যাওয়া যাবে না, ক্লাসের শেষ পর্যন্ত করবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখানে 4 নম্বর কোশ্চেনটা বলছে বছরে কত মুনাফা বা হচ্ছে ক্ষতি হবে। তাহলে মুনাফা বা ক্ষতি হবে এটা আমরা বের করব। মুনাফা বা ক্ষতি বের করার সূত্র কি বলতো? মুনাফা বা ক্ষতি বের করার সূত্র হচ্ছে সমাপনী মূলধনের সাথে কি করতে হবে? সমাপনী মূলধনের সাথে হচ্ছে উত্তোলনটা যোগ করতে হয়। তো দেখো এখানে কি দেওয়া আছে, একটা আর্থিক বছরের শুরুতে প্রতিষ্ঠানের মূলধন ছিল 1 লক্ষ টাকা, মানে প্রারম্ভিক মূলধন। বছর শেষে মোট সম্পদ 1,50,000, মোট দায় 70। তার মানে আমার সমাপনী মূলধন আমি বের করে ফেলি। সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, তাহলে সমাপনী মূলধন বের করতে হবে। সমাপনী মূলধন বের করার সূত্র কি? এগুলো বাচ্চাদের প্রশ্ন। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিতে হবে। তো সমাপনী মোট সম্পদ কত? 1,50,000। এই সমাপনী মোট সম্পদ 1,50,000 থেকে মোট দায় বাদ দিতে হবে 70। দায় বাদ দিলাম 70। তাহলে দেখো এখানে থাকে কত? 3টা শূন্য। তাহলে থাকে কত? 80,000 থাকে, তাই না? আশি থাকে না? 70 বাদ দিলে 0,0,0,0,0 7 আসছে 15 8 হইলে, হ্যাঁ 80। তাহলে দেখো সমাপনী মূলধন 80,000 টাকা আমরা পেয়ে গেলাম। তারপর এখানে আছে বছরের যদি মোট উত্তোলন 30,000 টাকা, তাহলে দেখো সমাপনী মূলধন হচ্ছে 80,000, উত্তোলন আছে কত? 30,000 করে ফেললাম। এখান থেকে প্রারম্ভিক মূলধন মাইনাস প্রারম্ভিক মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে যোগ করতে হবে। প্রারম্ভিক মূলধন আছে 1 লক্ষ টাকা, কিন্তু এখানে অতিরিক্ত মূলধন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে অতিরিক্ত মূলধন আমরা এখানে পাচ্ছি না। তার মানে ভাইয়া এখানে আসছে 8 আর 3 1,10,000, এখানে 1 লাখ। তাহলে আমরা বলতে পারি 10,000 টাকা এখানে কি মুনাফা, যেহেতু সমাপনী মূলধন বেশি, তাহলে 10,000 টাকা মুনাফা। ঠিক আছে, তাহলে 10,000 টাকা কি এখানে মুনাফা। ক্লিয়ার? প্রতিটি সাবজেক্টে পাস করার পরে ডিউতে মোট কত মার্ক লাগে চান্স পাইতে? আচ্ছা, এটা হচ্ছে একটা কাট মার্ক থাকবে, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। সো এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্ন এবং কি পরিমাণ প্রতিযোগী, হ্যাঁ প্রতিযোগিতা এবং কোশ্চেন প্যাটার্ন এটার উপরে হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ অনেক সময় কোশ্চেন সহজ হলে কাটমার্কটা একটু বেশি হয়, কোশ্চেন কঠিন হলে কাটমার্ক সহজ হয়। ঠিক আছে, এবং যারা মনে করে অংশগ্রহণ করে তাদের উপর এটা ডিপেন্ড করে। তবে কাটমার্ক তোমার 80 এরকম হয়, 83 ছিল, 82 ছিল, 80 ছিল, এর মাঝখানে একবার 79 ছিল 2022-23 সেশনে। ঠিক আছে, তো মোটামুটি বলা যায় তুমি যদি 100 পরীক্ষার মধ্যে, পরীক্ষায় যে 100 মার্ক, হ্যাঁ পরীক্ষায় যে 100 মার্ক, এই 100-র মধ্যে যদি তুমি 62+ এরকম পাও, তাহলে তোমার চান্স মোটামুটি বলা যায় নিশ্চিত। ঠিক আছে, প্রতি বছর যেহেতু হচ্ছে এরকমই হবে ঘুরাই ফিরে। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দেব ক্লাসটি। হ্যাঁ আমরা আজকে আর আগাচ্ছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আর এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, এবং যদি কোনো প্রবলেম কেউ ফেস করে থাকো সেটাও আমার সাথে শেয়ার করতে পারবা। আমি আমার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, দিস ইজ ইউর অ্যাকাউন্টিং ভাইয়া। হ্যাঁ ওকে, সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। ক্লাসটি কেমন লাগলো? সো বুঝতে পারছি তো অ্যাডমিশনের কোশ্চেন আসলেই সহজ যদি তুমি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো। ওকে, ওকে বুঝতে পারছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো করতে পারো। আর ইনশাল্লাহ আমাদের আগামীকাল ক্লাস আছে কিন্তু 9টা। তো আগামীকাল 9টা হচ্ছে কোশ্চেন সলভ ক্লাস। তো যেহেতু কোশ্চেন সলভ ক্লাস, আমরা কোশ্চেন সলভ করাবো, প্রবলেম নাই। আর হচ্ছে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা লিখে নিয়ে আসবা, মানে ম্যাথে বা যে কোনো কোশ্চেনে। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো।
আর এই যে আমি আমার আইডিটা দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয় সো শেয়ার করতে পারবা প্রিপারেশনটা কিভাবে নিবে বা যে কোনো সমস্যা অ্যাডমিশন রিলেটেড। আরিউ এর এক্সাম বা অ্যাডমিশন ডেট দিছে? আচ্ছা এটা আমি এক্স্যাক্টলি আর আরিউটা দিল কিনা মনে পড়তেছে না। আরিউটা চট্টগ্রাম দিছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে। আরিউটা দিছে কিনা আমার এক্স্যাক্টলি এখন মনে আসতেছে না, মানে আমার মনে হচ্ছে যে দিছে কিনা পুরোপুরি শিওর না, আমি হচ্ছে দেখতে হবে একটু। সবগুলো বিশ্ববিদ্যালয় দিতেছে ধাপে ধাপে, এই জন্য আর কি। ওকে, সো এখান থেকে একটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সুমাইয়া বিনতে কামাল, থ্যাংক ইউ ভেরি মাচ। ইরিন বলছো স্যার জেউর জন্য কি আইকিউ ম্যাথ পড়তে হবে? আইকিউ ম্যাথ কিন্তু বাদ দিয়ে দিচ্ছে যেহেতু লাস্ট ইয়ার থেকে বাদ দেওয়া হয়েছে, সো ওটা নিয়ে কোনো টেনশন নাই। আর যদি আবার এই বছর ইনক্লুড করে তাহলে তোমাদের সার্কুলার আগে জানাবে দিয়ে, হ্যাঁ, যে এই সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আইকিউ ম্যাথ, হ্যাঁ, টিচার আছে এবং তারা তোমাদের কিন্তু একদম ধরে ধরে পড়াবে। পাশাপাশি চট্টগ্রাম তারপর বিয়ে পর্যন্ত তো পড়া লাগবেই। ওকে, লিখিত পরীক্ষায় জাবেদা দিলে কি সক করতে হবে? লিখিত পরীক্ষায় যদি জাবেদা দেয় তাহলে ওইখানে বক্স করা থাকবে, এরকম বক্স করা থাকে, হ্যাঁ, এরকম বক্স করা থাকে, এই বক্সের মধ্যে তুমি লিখতে পারবা। এবং জাবেদা এমন জাবেদা দিবে না যেটা তোমার 5টা 6টা, একটা জাবেদা দিবে, সেটা দিতে পারে সমন্বয় জাবেদা অথবা সংশোধনী জাবেদা। ঠিক আছে। সো তাফসিরা খাতুন বলছো ক্লাসটা খুব ভালো ছিল ভাইয়া, থ্যাঙ্কস থ্যাঙ্কস। ওকে, গ্রেট। চন্দন মল্লিক, সো চন্দন মল্লিক কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট পড়াবে ভাইয়া। গুচ্ছ তো সবার শেষও হয়, হ্যাঁ, গুচ্ছটা মেইনলি হচ্ছে সবার শেষেই হয়। তা আমরা যখন হচ্ছে প্রিপারেশনটা একদম পুরোপুরি গুছাই ফেলতে পারবো ইনশাল্লাহ, শেষে গিয়ে আমরা গুচ্ছের প্রিপারেশনটা আবার কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যখন আমরা প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লিয়ার করাই দিব তোমাদের, ইনশাল্লাহ বেসিক ক্লিয়ারের মাধ্যমে তোমার একদম এ টু জেড প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন হয়ে যাবে। আর পরীক্ষার আগে তো আমরা আসিয়ে আমরা তোমাদের কি করব, একদম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে, হ্যাঁ, ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্র্যাকটিস করাবো, সাজেশন টাইপের ক্লাস থাকবে। এইগুলো করলে ইনশাল্লাহ ওই বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নে কোশ্চেন আসে সেটার সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে এবং প্রিপারেশনটা অনেক গুছানো হবে। ঠিক আছে। তো দেখো এখন কিন্তু আমাদের অফারে ভর্তি চলছে ভাইয়া পুরা, এবং এখন ভর্তি হলে তুমি কিন্তু একটা টি শার্ট পেয়ে যাচ্ছ আমাদের কমার্স হান্টার্সের। ওকে, সো টি শার্ট কিন্তু আমাদের অফিসে চলে আসছে, ভর্তি হয়ে যাও বিস্তারিত জেনে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের টিচার প্যানেল বাংলাদেশের মধ্যে একদম সেরা টিচার প্যানেল কমার্সের জন্য। বিকজ তোমাদের অ্যাকাউন্টিংয়ে আমরা 3জন শিক্ষক দিচ্ছি, ইংলিশে 3জন শিক্ষক দিচ্ছি, হ্যাঁ, পাশাপাশি দেখো ক্লাস সংখ্যা সবচেয়ে বেশি আমরাই দিচ্ছি, হ্যাঁ। তারপর হচ্ছে প্রিন্টেড লেকচার শিট, ডিউ টার্গেট বুক, বাংলা বিরিচন বুক, ভোকাবুলারি বুক, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে কোর্সের সাথে ভর্তি হলে। আর একটি কোর্সে ভর্তি হলে তুমি কিন্তু একদম সম্পূর্ণ 12টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে এ টু জেড। ওকে, আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ঠিক রাত 9টায়। যারা যারা এখনো ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যায়, আর আমাদের কমার্স সেন্টার পেজে নক করলেই তুমি কিন্তু বিস্তারিত জানতে পারবে। ওকে, সো সময় কিন্তু খুবই কম, প্রিপারেশন শুরু করে দাও এবং তোমাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ, বড় ভাইয়ের মতো, হ্যাঁ, একজন শিক্ষকের মতো তোমাদের পাশে থাকবে এবং তোমাদের প্রিপারেশনের সর্বোচ্চ সহযোগিতা করব। আর আজকে বুঝতেই পারছো কিভাবে পড়ালাম। ইনশাল্লাহ যে কোনো টপিকে, যত কঠিন টপিক হোক হিসাব বিজ্ঞানের, বেসিক ক্লিয়ার করে দিব, দেখবা যে তোমার এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি নিজেই আজকে যেমন ক্লাসের কোশ্চেন আমার সলভ করে দেওয়া লাগে নাই, তুমি নিজে সলভ করতে পারছো, তুমি নিজেই পারবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা একদম শুরু থেকে যুক্ত ছিলাম। ওকে, সো দেখা হবে আগামীকাল। টাটা, আল্লাহ হাফেজ।